কোরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নিজের কথা? সাজিদ একটি মজার গল্প বলতে শুরু করলো। গল্প বলার আগে কয়েকবার ঝেড়ে কেশে নিল। সাজিদ যখন কোনো গল্প বলতে শুরু করে তখন সে গল্পটির একটি সুন্দর নাম দেয়। এখন সে গল্পটি বলতে শুরু করেছে, সেটার নাম নিউটন আইনস্টাইন সমঝোতা এবং বোকা আইনস্টাইনের বিজ্ঞানী হাবলুর কাছে নতি স্বীকার। এখানে নিউটন আর আইনস্টাইনকে তো চিনি, কিন্তু বিজ্ঞানী হাবলুটা যে আসলে কে সেটা ঠিক বুঝলাম না প্রথমে। না বুঝলেও কিছু দরকার নেই। গল্প শুরু না হলে সাজিদকে নিয়ে প্রশ্ন করা যাবে না। এটা তার ক্লাসের প্রাথমিক শর্ত। গল্প ক্লাসের প্রাথমিক শর্ত। শুধু যে এটা বুঝিনি তা নয়, আরেকটা ব্যাপারও বুঝলাম না। গল্পের নামে বলা হয়েছে নিউটন আইনস্টাইনের সমঝোতা। বিজ্ঞানী নিউটনের সাথে তো বিজ্ঞানী আইনস্টাইনের কোনদিন সাক্ষাৎও হলো না। দুজন সম্পূর্ণ দুই প্রজন্মের। তাদের মধ্যে তাহলে সমঝোতাই বা কি হলো? মনের মধ্যে প্রশ্ন দুটো উসখুস শুরু করছিল। না পারছি চেপে রাখতে, না পারছি উগরে দিতে। সাজিদ গল্প বলা শুরু করলো। সাজিদের গল্প ক্লাসে উপস্থিত আছে আমি, রাব্বি, রোহান, মোস্তফা আর সবুজ। আমাদের মধ্যে রোহান নাস্তিক টাইপের। পুরোপুরি নাস্তিক না, অ্যাগনস্টিক বলা যেতে পারে। তার ধারণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথাগুলোকে ঈশ্বরের বাণী বলে চালিয়ে দিয়েছে। যা হোক, আজ কোরআন বিশুদ্ধতা প্রমাণের জন্য তারা বসেনি, গল্প শুনতে বসেছে। এই সপ্তাহে সাজিদ গল্প বলবে, এর পরের সপ্তাহে আরেকজন, তার পরের সপ্তাহে আরেকজন, এভাবে সাজিদ বলতে শুরু করলো। আজকে বলবো মহাকাশ নিয়ে গল্প। মহাকাশ নিয়ে বলার আগে বলে নিই, তখনও অ্যাস্ট্রোনমি তথা জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যার আওতাভুক্ত হয়নি। অন্তত মহাকাশ নিয়ে বাঘা বাঘা বিজ্ঞানীদের মধ্যে ছিল ব্যাপক রকম মত পার্থক্য। এই জিনিসটা পদার্থবিদ্যার আওতায় আসার আগে এটা ফিলোসফির বিষয় ছিল। কারো ধারণা ছিল মহাকাশ অসীম, মানে মহাকাশের কোনো শেষ নেই। কারো ধারণা ছিল মহাকাশ অসীম না, মহাকাশ সসীম। এটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। এই দুয়ের বাইরে গিয়ে আরেক দল মনে করত মহাকাশ অসীম তবে স্থির, অর্থাৎ এর নির্দিষ্ট সীমা নেই ঠিক, কিন্তু এটি স্থির। বিজ্ঞানী নিউটনও তৃতীয় ধারণাটির পক্ষপাতী ছিলেন। তিনি তার বিখ্যাত মহাকাশীয় তত্ত্ব আবিষ্কার করে তখন বিজ্ঞানী মহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু এতে জনপ্রিয় একটি তত্ত্বের মধ্যে খুবই সূক্ষ্ম একটি ঘাপলা রয়ে গিয়েছিল। নিউটনের সূত্রের মধ্যে ঘাপলা ছিল শুনে ম্যানেজমেন্টের ছাত্র রাব্বি তার চোখ জোড়া বড় বড় করে বলল, বলিস কি, প্রতিষ্ঠিত সূত্রের মধ্যে ঘাপলা? এরকমও হয় নাকি? সাজিদ বলল, হ্যাঁ। কিরকম ঘাপলা? রাব্বি পাল্টা প্রশ্ন করল। সাজিদ বলল, নিউটনের সূত্র মতে মহাকর্ষের বস্তুগুলোকে একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। কিন্তু ঘাপলা হচ্ছে যদি এমনই হয়, তাদের মহাশূন্যের বিষয়বস্তুগুলো নির্দিষ্ট একটি পয়েন্টে এসে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এমনটি হয় না কেন? সমাজতন্ত্রের ছাত্র সবুজ বলল, তাই তো। নিউটনের কি ব্যাখ্যা দিয়েছে? সাজিদ বলল, নিউটনের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না। এই ব্যাখ্যাটা পরে ক্লিয়ার করেছে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিলিটি দিয়ে। আইনস্টাইন নিউটনের অমীমাংসিত প্রশ্নের সমাধানে বলেছেন, এরকম হতো যদি টাইম আর স্পেস শাশ্বত বা পরম হতো, কিন্তু টাইম আর স্পেস কখনই পরম নয়। এই বিখ্যাত তত্ত্ব দিয়ে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানকে পরিচয় করে দিলেন নতুন এক জগতের সাথে। সেই জগৎটির নাম আপেক্ষিকতার জগৎ। রাব্বি বলল, ও আচ্ছা, এই জন্য গল্পের নাম দিয়েছিস নিউটন আইনস্টাইনের সমঝোতা, তাই না? সাজিদ মুচকি হাসল। আমি একটা সুযোগ পেলাম প্রশ্ন করার। জিজ্ঞেস করলাম, কিন্তু বিজ্ঞানী হাবলুটা আসলো কোথা থেকে? সাজিদ আমার প্রশ্ন উত্তর দিল না। সে আবার গল্প বলতে শুরু করলো। আইনস্টাইনের এই আপেক্ষিকতার সূত্র ধরে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান দাবি করেন যে এই মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমবর্ধমান মহাবিশ্ব। স্যার আলেকজান্ডার ফ্রিডম্যান সাধারণ ধারণা করেছিলেন বটে, কিন্তু যথেষ্ট ব্যাখ্যার অভাবে তার কথা বিজ্ঞানী মহল তখন আমলে নেয়নি। এরপর বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লিমাটিস সর্বপ্রথম বিজ্ঞানী মহলকে একটি শক্ত শক খাওয়ালেন। তিনি বললেন, এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র পরমাণু কণা, যাকে সুপার অ্যাটম বলা হয়। এর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবং রাশিয়ান বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্রিডম্যানের সাথে সুর মিলিয়ে বললেন, মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমবর্ধমান সম্প্রসারিত হয়ে চলেছে। বলা বাহুল্য, জর্জ লেমাট্রি
এসব দাবিরও ভিত্তি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার সেই সূত্র। মোস্তফা জিজ্ঞেস করল, জস লিমিট্রির এটি কি আমাদের সেই বিগ ব্যাং থিওরি? সাজিদ বলল, হ্যাঁ, এটি হলো বিগ ব্যাং থিওরি। কিন্তু মজার ব্যাপার কি জানিস, বিজ্ঞানী জস লিমিট্রি আইনস্টাইনের সূত্রকে ভিত্তি করে এই দাবি করলো, আইনস্টাইন নিজেই জস লিমিট্রির এই দাবিকে নাকচ করে দেন। রাব্বি বলল, বলিস কি, কেন? সাজিদ বলল, কারণ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা আইনস্টাইনে মেনে নিতে পারেনি। তিনি বললেন, লিমিট্রিসের ব্যাখ্যাতে ম্যাথমেটিক্যালি প্রচুর ভুল আছে। আইনস্টাইন আরও বললেন, মহাবিশ্ব অসীম হলো, এটি সম্প্রসারিত হচ্ছে, এটি সম্পূর্ণ ভুল। সে যাই হোক, এই হলো বিজ্ঞানীদের মধ্যে আর্গুমেন্ট। কিন্তু আমাদের এই ডিবেটে না জড়িয়ে আমেরিকান জ্যোতিষবিজ্ঞানী এডউইন হাবল বিজ্ঞানী নামে মহলে একটি বোমা পাঠালেন। আমি বললাম, ও আচ্ছা, তুই বিজ্ঞানী হাবলকে হাবলু বলেছিলি বুঝি? সাজিদ আবারও মুচকি হাসলো, বলল, হ্যাঁ। শোন কি হলো। 1920 সালে বিজ্ঞানী এডউইন হাবল ওরফে বিজ্ঞানী হাবলু একটি টেলিস্কোপ আবিষ্কার করে ফেলল। এটি রাতারাতি পাল্টে দিল তখনকার জ্যোতির্বিজ্ঞান জগৎকে। মাউন্ট ওয়েলস অবজারভেটরিতে বিজ্ঞানী হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে প্রমাণ করে দেখালেন যে আমাদের মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমাগত একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে। তিনি এটি প্রমাণ করেন ডপলার এফেক্ট থিওরি দিয়ে। ডপলার এফেক্ট হলো মহাবিশ্বে বস্তুগুলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি আলোক তরঙ্গের উপর ফেলা হয়, তাহলে তরঙ্গ যদি লাল আলোর দিকে সরে আসে, তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে। যদি তা না করে নীল আলোর দিকে সরে যায়, তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্য থেকে দূরে সরে না গিয়ে বরং কাছাকাছি চলে আসছে। বারবার এই পরীক্ষাটি করে প্রমাণ করা হয় যে ছায়াপথগুলো একটি অন্যটির কাছ থেকে নয়, বরং একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে। 1950 সালে মাউন্ট পালমার সেই সময়ের সবচেয়ে বড় টেলিস্কোপ বসিয়ে এই বিষয়টি আরও নিখুঁতভাবে অবজার্ভ করেন বিজ্ঞানীরা। হাবলের দাবির সাথে বিজ্ঞানী জর্জ লিমিট্রির দাবি সম্পূর্ণ মিলে যায় এবং সেই পরীক্ষা থেকে বোঝা যায় মোটামুটি 10 থেকে 15 বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র কণা থেকেই আজকের মহাবিশ্বের সৃষ্টি। মজার ব্যাপার হলো যে আইনস্টাইন বিশ্বাস করতেন মহাবিশ্ব অসীম হলেও স্থির, সম্প্রসারিত হচ্ছে না, বিজ্ঞানী জর্জ লিমিট্রিসের থিওরিকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন। সেই আইনস্টাইনই পরে নিজের ভুল স্বীকার করে নিয়ে বললেন, বিজ্ঞানী হাবল এবং জর্জ লিমিট্রিসের সত্যিই দাবি সত্য, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তিনি বিজ্ঞানী জর্জ লিমিট্রিসের কাছে অনুতপ্ত হন এবং নিজের ভুলকে ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল বলে দাবি করেন। এখন বিজ্ঞানী মহলে এটি প্রতিষ্ঠিত সত্য যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, হয়েই চলেছে আজ অবধি। এতটুকু বলে সাজিদ থামল। আমরা এক নিঃশ্বাসে বিজ্ঞানের একটি মজার অধ্যায় ভ্রমণ করে এলাম। এবার সাজিদ আমাদের মধ্যে যে অ্যাগনেস্টিকের রোহান, যে বিশ্বাস করে কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা, তার দিকে ফিরল। বলল, রোহান, বিজ্ঞানের ছাত্র হিসেবে তোর এইসব অবশ্যই জানার কথা, তাই না? রোহান বলল, হ্যাঁ জানি। মাত্র গত শতাব্দীতে বসে আইনস্টাইনও যে মহাবিশ্ব নিয়ে ভুল জানতেন, তা তো তুই আজ জানিস, তাই না? হ্যাঁ, বিজ্ঞানী জর্জ লিমিট্রিস বিজ্ঞানী হাবলের কাছে যে জিনিসগুলো হঠাৎ একদিনই কিছু জানতো না, ঠিক না? হ্যাঁ, রোহানের স্বীকার করি। সাজিদ বলল, আচ্ছা রোহান, আমি যদি বলি আমাদের অনেক অনেক আগে, তাদের প্রায় 13.5 বছর আগে একজন ব্যক্তি এসব কথা বলেছে, তুই কি বিলিভ করবি? রোহান চিৎকার করে বলল, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। সাজিদ তখন বলল, কেন রোহান? কোরআনের সূরা আজ-জারিয়াতের 47 নম্বর আয়াতে আছে, আমি নিজ হাতে মহাকাশকে সৃষ্টি করছি এবং এটাকে সম্প্রসারিত করে চলছি। এখানে আয়াতের শেষে মহাকাশের সম্প্রসারণ বোঝাতে যে মুসিউন শব্দ আছে, সেটি একটি সক্রিয় বিশেষক, চলমান ক্রিয়া নির্দেশক, যা নির্দেশ করে কোনো কাজ অতীতকাল থেকে শুরু করে বর্তমান অবধি চলছে এবং ভবিষ্যতেও তা হয়ে চলবে। অর্থাৎ আল্লাহ বলেন, তিনি মহাবিশ্বকে, এখানে মহাবিশ্ব নিজের হাতে সৃষ্টি করেছেন এবং সেটাতে প্রতিনিয়ত বৃদ্ধি করে চলেছেন। ঠিক এই কথাগুলোই বিজ্ঞানী জর্জ লিমিট্রিস এবং বিজ্ঞানী হাবল আমাদের এই শতাব্দীতে জানিয়েছেন। বলতো, আজ থেকে 1400 বছর আগে মরুভূমিতে উদ্বকৃত এক বালক এমন একটি কথা কিভাবে বলল, যে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র 1929 সালে? এই কথা না বাইবেলে ছিল, না ইনজিলে, না ছিল কোনো গ্রিক পুরাণে, না কোনো মিথোলজিতে। মহাকাশের এমন রহস্যময় ব্যাপার মক্কার একজন নিরক্ষর প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন লোক
মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথা থেকে পেলেন বলতো? অন্যান্য সময় হলে রোহান বলতো মোহাম্মদ সাল্লাম বাইবেল থেকে চুরি করেছে, নয়তো বলতো গ্রিক পুরাণ থেকে মেরে দিয়েছে। কিন্তু সাজিদের বিস্তারিত গল্প শোনার পর তার এই দাবি যে ডোপে টিকবে না সেটা সে বুঝতে পারল। সাজিদ বলল, এটা কি নিরক্ষর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দ্বারা সম্ভব যদি কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ তাতে না থাকে? রোহান মাথা নিচু করে বলল, না। সাজিদ বলল, তাহলে প্রমাণ হলো কুরআন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর লেখা নয়, এটি একটি ঐশ্বরিক কিতাব যা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর। রোহান কিছু বলল না, তাকে কিছুটা চিন্তিত দেখালো। সম্ভবত সে বুঝতে পেরেছে যে চোরের 10 দিন গেরেস্তের 1 দিন। এখানেও কিছু রেফারেন্স দেওয়া হলো, আপনারা চাইলে যে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।